সাভারের রাজীব ফখরুল দুই ভাইয়ের ত্রাসের রাজত্ব নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন সহকর্মী ফখরুল ইসলাম। স্টুডিওতে সরাসরি যোগ দিয়েছেন তিনি। যাচ্ছি ফখরুলের কাছে। ফখরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফখরুল, আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে দুই ভাইয়ের ত্রাসের রাজত্ব চলছে সাভারে, সেই ক্ষেত্রে একটি প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে অনেকটা আঙ্গুল ফুলের কলা গাছের মতো হঠাৎ করে এত শত কোটি টাকার মালিক বনে যাওয়া, কিভাবে তারা এই ত্রাসের রাজত্ব কায়েম করছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আসলে রিপোর্টে আমরা এটি আজকে আমাদের দ্বিতীয় পর্ব এবং আরও কয়েকটি পর্ব আছে, তো সেগুলো নিশ্চয়ই আমরা দেখব। মানে আপনি চিন্তা করেন একজন মানুষকে কেন্দ্র করে কতজন মানুষ আসলে ধনী হলো তার পরিবারের। রাজীব, মঞ্জুরুল আলম রাজীব, তিনি হচ্ছেন উপজেলা চেয়ারম্যান, ছাত্র নেতা ছিলেন, ছাত্র রাজনীতি করেছেন। তার রাজনীতির কথা নিয়ে আমি কোনো প্রশ্ন রাখতে চাই না, বলতেও চাই না, কিন্তু তিনি এই যে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। দেখেন, আমার একটা রিপোর্ট অন এয়ার হওয়ার পরে, মানে প্রথম পর্ব অন এয়ার হওয়ার পরে একজনের হাত কেটে নিয়েছে, সেই লোককে আমি গতকাল একজনের মাধ্যমে শুনেছি যে তাকে নিয়ে বেঁধে রেখেছে তার ভাই, ছোট ভাই সমর। তারা কতটা ত্রাস সৃষ্টি করেছে, আপনি সাভারের মানুষ মুখ খুলতে ভয় পায় তাদের বিরুদ্ধে এতটা। এটি হচ্ছে 3 দশক ধরে আসলে তাদের এই রাজত্বটি চলছে। মানে তারা রাজনীতি করেছে, বাট রাজনীতি করলে কি মানুষ এতটা ত্রাস সৃষ্টি করতে হবে? এদেশে কি আর কোনো রাজনীতিবিদ নাই? সাভার আপনি দেখেন, গার্মেন্টস অধ্যুষিত একটি এলাকা, প্রচুর সম্পদ আছে, এখন জায়গা জমির দাম বেড়েছে, কিন্তু এই যে প্রশাসনিক যে পদ, উপজেলা চেয়ারম্যানের পদ, তার আরেক ভাই হচ্ছে আপনার তেঁতুলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান, তার আরেক মামা হচ্ছে ওয়ার্ড কমিশনার, তার পুরো পরিবার কিন্তু রাজনৈতিক পদগুলোতে তার পুরো পরিবার, এবং প্রশাসনিক পদগুলোতেও সাভারের পুরো পরিবার, তার মামা, তার ভাই, সে নিজে, এইভাবে আসলে। এখন দেখেন তারা প্রভাব বিস্তার করেছে গত প্রায় 15 বছর ধরে। আপনার কোনো আগে থেকে কোনো ব্যবসা ছিল না, কিন্তু তার বাবা একজন চাকরিজীবী ছিলেন, তাদের নিজেদের পরিবারের কোনো সম্পত্তি নেই। হঠাৎ করে 15 বছরে আপনার 2 থেকে 3টা রিয়েল এস্টেটের মালিক, এবং গার্মেন্টসের, আপনার লেদারের ফ্যাক্টরির মালিক, বেশ কিছু লেদার ফ্যাক্টরির মালিক, একরে সম্পত্তির মালিক। আপনার একজন সৌদি প্রবাসী সালাম করে নাম, তার সম্পত্তিগুলো জোর করে লিখে নিয়ে নিল, সে লোক কিছুদিন পরে মারা গেল। এখন সাভারের মানুষ, এই যে এখন তারা অপপ্রচারে নেমেছে, এখন যারা আরও মিডিয়া আছে তারা নিশ্চয়ই সাভারে গেলে অনুসন্ধান করলে বেরিয়ে আসবে। আমি রিপোর্ট করেছি, আরও পত্রিকা তো রিপোর্ট হয়েছে, আরও বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হয়েছে। সাংবাদিকদের উপর নির্যাতনের তো কম চিত্র নেই তাদের বিরুদ্ধে, কোনো সাংবাদিক মুখ খুলতে পারে না, সাংবাদিকদের উপর অসংখ্য নির্যাতন করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওনারা হচ্ছে এখন ক্ষমতায়, পাওয়ারে। এখন এই এলাকার, ওই সাভার এলাকাটার হচ্ছে চেয়ারম্যান, মানে সবকিছুই তাদের বিরুদ্ধে কথা কিভাবে বলবে? আচ্ছা, আপনার এই ক্ষমতার কথায় আসাতে একটি প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা প্রতিবেদনে দেখতে পেরেছি তাদের বিরুদ্ধে কোনো আইনি মামলা বা কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কার শক্তিতে তারা আসলে এতটা বলিয়ান যে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না? প্রথম কথা হচ্ছে যে রাজনীতির শক্তি দিয়ে তারা এত দূর এসেছে, কিন্তু সেটিকে, এই যে রাজনৈতিক ছত্র ছায়াটাকে তারা অপব্যবহার করে। অপব্যবহার কিভাবে করে? তাদের একটি বিশাল ক্যাডার বাহিনী আছে। আপনার রাজীব, সমর, তার সহযোগী, মানে ভাগ্নে বলে সবাই, কিন্তু তার আত্মীয় না, কিচ্ছু না, তার সহযোগী ট্যাপা চাকির। আপনার 50 ভরির মতো স্বর্ণ পড়ে থাকে ওখানকার, মানে তার সমস্ত সম্পত্তি। আপনি দেখেন, রাজ রিয়েল এস্টেটের এমডি করা হয়েছে তাকে, সে তো তার আত্মীয় না, তাহলে কেন করা হইলো? সমস্ত সম্পত্তি তার ভাই, তার সহযোগী, তার শ্যালক, পুরো ব্যাংক টাউনে কয়েকশো ফ্ল্যাট, মানে 1 ডজনেরও বেশি প্লট। যেই তার শ্যালক, তার শ্বশুর, তিনি একজন গার্মেন্টস অপারেটর ছিলেন 2001 সালেও। গার্মেন্টস অপারেটর থেকে তারা এখন গার্মেন্টসের মালিক, কয়েকশো ফ্ল্যাট, অর্ধশতাধিক প্লট, মানে 1000 কোটি টাকা ছাড়িয়েছে। কিভাবে সম্ভব 15 বছরে? একজন চাকরিজীবীর সম্ভব? এইভাবে আঙ্গুল ফুলে কলা গাছ, মানে কোনো অবৈধ ত্রাস সৃষ্টি না করলে তো সম্ভব না। আচ্ছা, সেই ক্ষেত্রে রাজনৈতিক কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, কোনো কিছু জানতে পেরেছেন কিনা এই বিষয়ে? আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে তার বিরুদ্ধে থানায় গিয়ে কেউ জিডিও করতে পারে না। তার নামটি দিলে থানায়, এরকম অসংখ্য অভিযোগ আমি পেয়েছি। আমি তো কারো ফিল্ড থেকে আমরা অনুসন্ধান করেছি, ফিল্ডে যদি আমরা ফিল্ডে গিয়ে মানুষের কাছ থেকে শুনে এবং সত্যতা পেয়ে তারপর আমরা রিপোর্ট করেছি। আর আপনি বলছেন যে রাজনৈতিক ব্যবস্থা নিশ্চয়ই ওনার দল আছেন, তারা দেখবেন কি ব্যবস্থা নেবেন। নিশ্চয়ই আমরাও আশা করতে চাই। সাধারণ মানুষ আছেন, সাভারবাসী আছেন, যারা মুখ খুলতে
পারেন নাই এতদিন ধরে, যারা মুখ খুলতে পারেন নাই, তারাও হয়তো দেখবেন এটি, যে সকলের আসলে প্রত্যাশা যে এই অপতৎপরতা, ত্রাস, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, এসব কিছুর একটি শাস্তি নিশ্চয়ই হবে। যে তার দল আছে, দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে, কারণ কোনো দল নিশ্চয়ই কোনো তার যে কর্মী তাদের এইসব অপতৎপরতাকে নিশ্চয়ই প্রশ্রয় দেয় না। এটা আমরা বিশ্বাস করতে চাইও না, কেউ বিশ্বাস করতে চায় না। নিশ্চয়ই এর কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে, সাভারবাসী মুক্তি পাবে নিশ্চয়ই এই ত্রাস থেকে। তিনি রাজনীতি করবেন, তিনি প্রশাসনিকভাবে উপজেলা চেয়ারম্যান হবেন, সব ঠিক আছে। আমরা কি পরবর্তী প্রতিবেদনে জানতে পারবো তার এই বিভিন্ন সম্পদের উৎস? তার সম্পদের উৎস তো আমরা দেখলাম, তার যে সম্পদগুলো আমরা আরো একটি প্রতিবেদন, আরো দুটি প্রতিবেদন রয়েছে, সেখানে নিশ্চয়ই আমরা তার আরো অনেক সম্পদ, তার বড় ভাই তারা এখন বিদেশেও ব্যবসা করে, শিপিং বিজনেস থেকে শুরু করে অনেক ব্যবসা বাণিজ্য আছে। নিশ্চয়ই আমরা পরবর্তী ইয়েতে আমরা দেখবো, সাভারবাসী নিশ্চয়ই সে অপেক্ষায় থাকবে যে এটার নিশ্চয়ই কোনো একটি বিচার হবে, সে প্রত্যাশা আমরা থাকবো। ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।